ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে কোন জেলাকে নিয়ে ভিডিও হচ্ছে। হ্যাঁ, আজকে নওগাঁ জেলাকে নিয়ে ভিডিও হচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বলিহার রাজবাড়ি। কিন্তু আজকের দিনে আমরা ঘুরেছিলাম 3-4টা স্পট। তার মধ্যে হচ্ছে বলিহার রাজবাড়ি, হাসাইগাড়ি বিল, দবুলহাটি রাজবাড়ি এবং পাহাড়পুর। আপনাদেরকে 4 এপিসোডে নওগাঁ জেলার দার্শনিক স্থান নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বলিহার রাজবাড়ি। বলিহার রাজবাড়ির ইতিহাস কি এবং এখানে কিভাবে আসবেন। তো চলেন ভিডিও শুরু করি। আজকের ভিডিও হচ্ছে নওগাঁ জেলাকে নিয়ে। নওগাঁ জেলাতে মূলত যাব, সেখানে হচ্ছে বলিহার রাজবাড়ি, হাসাইগাড়ি বিল, দবুরহাটি রাজবাড়ি এবং পাহাড়পুর আজকের দিনে দেখব। তো যার কারণে আমরা সকাল সকাল 8টার দিকে বেরিয়ে গেছিলাম। আর আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো হচ্ছে বলিহার রাজবাড়িকে নিয়ে, যার কারণে আজকে শুধু বলিহার রাজবাড়ি নিয়ে বলি, পরবর্তী ভিডিওতে পরবর্তী জিনিসগুলো নিয়ে বলবো। তো রাজশাহী থেকে বলিহার রাজবাড়ি মাত্র 62 কিলোমিটার। আপনারা চাইলে বাসে যাইতে পারেন, বাইকে যাইতে পারেন, এমনকি অটোতেও আপনারা যাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি বাসে যান অবশ্যই বাবলাতলিতে নেমে যাবেন, তাহলেই ওখান থেকে বলিহার রাজবাড়ি মাত্র 1 কিলোমিটার। তো আমরা এভাবে মান্তা পেরিয়ে আমরা হচ্ছে বাবলাতলির সামনে চলে যাই এবং হাতের বাম সাইড দিয়ে মাত্র 1 কিলোমিটার গেলেই বলিহার রাজবাড়ি পড়ে, যার কারণে এপার দিয়ে আমরা চলে যাই এবং বলিহার রাজবাড়ির সামনে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আপনারা চাইলে সোজা হাসাইগাড়ি বিল চলে যাইতে পারবেন, একদম সোজা রাস্তা। মানে এক কথায় হাতের ডান সাইড দিয়ে যদি যান তাহলে হাসাইগাড়ি বিল চলে যাবেন এবং হাতের বাম সাইডে 1 কিলোমিটার গেলে বলিহার রাজবাড়ি যাবেন। মানে সোজা হিসাব। আপনারা বলিহার রাজবাড়ি ঘুরে যদি আপনারা একদিনে 2-3 জায়গায় ঘুরতে চান তো অবশ্যই হাসাইগাড়ি বিল চলে যাইতে পারবেন এবং হাসাইগাড়ি বিল যাওয়ার পর ধবুলহাটি রাজবাড়ি পেয়ে যাবেন মাত্র 5 কিলোমিটার দূরে। তো আমার মনে হয় যেখানে ঘুরতে যাবেন আপনারা একদিনে 2-3টা প্লেস ঘুরতে পারবেন, এমনভাবেই তো যাবেন, তাই না? তো আপনারা চাইলে এইভাবে ঘুরতে পারেন। যেহেতু আজকে হাসাইগাড়ি বিল এবং ধবুলহাটি রাজবাড়ির কথা নিয়ে আলোচনা করব না, ওটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে বলিহার রাজবাড়ি নিয়ে আপনাদেরকে বলবো। তো চলেন বলিহার রাজবাড়ির ইতিহাস কি এটা জেনে আসে। সম্রাট আওরঙ্গজেব কৃতিত্ব জায়গি লাভ করে বলিহার জমিদার এ বাড়ি তৈরি করেন, যা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ অর্থতান্ত্রিক স্থাপনা হিসেবে সুপরিচিত। দোতলা জমিদার বাড়ির সামনে বিশাল আকারের তোরণ এবং ভেতরে আছে নটমন্দির, রাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির ও 2টি শিবলিঙ্গ। মন্দিরের দেওয়ালে থাকা মূল্যবান রিলিফের কারুকার্য মন্দিরের সৌন্দর্য আরও বৃদ্ধি করে। 1823 সালে বলিহারের জমিদার রাজেন্দ্র লোকান্তরিত হবার পূর্বে বলিহার রাজবাড়ি দুর্গা মন্দিরে রাজরাজেশ্বরী দেবীর অনুরেপা পিতলের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও প্রাচীনকালে মন্দির ভবনে অবস্থিত প্রতিটি কক্ষকে এক একটি মন্দির বলে ধারণা করা হয়। বিভিন্ন সময়ে কয়েকজন জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বলিহার জমিদারের দায়িত্ব নিয়েছিলেন। সর্বশেষ দেশ বিভাগের সময় বলিহারের জমিদার রাজা বিমলেন্দ্র রায় ভারতে চলে গেলে রাজপরিবারের অন্যান্য কর্মচারীরা বলিহার রাজবাড়ির দেখাশোনার দায়িত্ব নেন। একসময় বলিহার জমিদারের অধীনে 330টি দিঘি ও পুকুর থাকলেও বর্তমানে এর কয়েকটি মাত্র অবশিষ্ট রয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র সহ অনেক মূল্যবান সামগ্রী দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। কিছুদিন আগেও বলিহার রাজবাড়ির একটি ভবন স্থানীয় স্কুল প্রশিক্ষণ হিসেবে ব্যবহৃত করা হলেও বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে রাজবাড়ির ভিতরে নিয়মিত পূজা করা হয়ে থাকে। তো বলিহার রাজবাড়ি সম্বন্ধে আপনারা হচ্ছে ইতিহাস সম্বন্ধে জানতে পারলেন। তো এখানে মূলত এখন মোটামুটি বিলুপ্তের পথে
জায়গাগুলো দেখে বুঝতে পেরেছেন কত পুরনো। আর এখানে পর্যটন খুব কম আসলে বললেই চলে, খুব কমই আসে, আমি আসার পর যতটুকু বুঝতে পেরেছি। তো এই জায়গাগুলো মোটামুটি ভালো লেগেছে আমাকে। যারা ইতিহাস পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে, তারা এখানে আসতে পারেন চাইলে। বলিহার রাজবাড়ি একটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো আপনারা যারা ইতিহাস পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন, এটা দেখবেন। আগে এখানে অনেক কিছু হয়তোবা ছিল, এখন আস্তে আস্তে হারিয়ে গেছে। তো বলিহার রাজবাড়ি সম্বন্ধে আশা করছি আপনাদের ধারণা হয়ে গেছে। তো তারপর আমরা একটু ছবি টবি তুললাম, যেহেতু অনেকজন মিলে এসেছি, নিম্ন 13 জনের মতো ঘুরতে এসেছিলাম, যার কারণে বুঝতেই পারছেন একটু হইচই বেশি হয়েছিল, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। তো বলিহার রাজবাড়ি আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা চাইলে ঢাকা থেকেও আসতে পারেন, বাসে কোনো সমস্যা নাই। ঢাকা থেকে আপনারা রাজশাহী আসতে পারেন, রাজশাহী থেকে নওগাঁয় আসতে পারেন, কিংবা ঢাকা থেকে ডাইরেক্টলি নওগাঁতেও আসতে পারেন বগুড়া দিয়ে, আপনাদের ব্যাপার। আর রাজশাহী থেকে যদি আসেন তাহলে বাইকে আসলে অনেক ভালো। বাইকে যদি না আসতে পারেন তাহলে আপনারা বাসে আসবেন। বাসে আসার পর বাবলাতলী নেমে যাবেন, 1 কিলোমিটার আপনারা ভ্যানে আসতে পারবেন, এমনকি আপনারা হেঁটেও আসতে পারেন। যেমন ধরেন আমাদের ছেলেপিলে সবগুলো বাইকে এসেছিল, কিন্তু আমি 1 কিলোমিটার বাবলাতলী থেকে হেঁটে এসেছি, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি হেঁটে আসবো। আর 1 কিলোমিটার হাঁটা আমার কাছে তেমন একটা কোনো বিষয় না, কারণ আমি প্রত্যেক দিনই ম্যাক্সিমাম 5 থেকে 6 কিলোমিটারের মতো হাঁটি, কারণ আমাকে হাঁটতে ভালো লাগে, যার কারণে আমি হেঁটে এসেছি। আপনারা চাইলেও আপনারা 1 কিলোমিটার হেঁটে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে বলিহার রাজবাড়ি সম্বন্ধে আপনাদেরকে বলেছি, এটার ইতিহাস কি এটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো যারা ইতিহাস পছন্দ করেন তারা অবশ্যই বলিহার রাজবাড়ি ঘুরতে আসবেন, কারণ বলিহার রাজবাড়ি ইতিহাসের একটা বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্থান, আপনারা এটা উপলব্ধি করতে পারেন। আর যারা ঘুরতে পছন্দ করেন, ইতিহাস পছন্দ করেন, তাদের তো মাস্ট বি দেখা যাচ্ছে বাংলাদেশে যেগুলো রাজবাড়ি আছে, প্রাচীন সম্পদ আছে, এগুলো আপনাদের দেখা উচিত। আশা করছি আপনাদের মন ছুঁয়ে যাবে। প্রাকৃতিক সৌন্দর্যও ভালো লাগে, প্লাস ইতিহাসে যেগুলা নিদর্শন আছে সেগুলোও দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। যেহেতু নওগাঁ এসেছিলাম, আরও কয়েকটা জায়গা আছে, বিশেষ করে হাসাইগাড়ি বিল, তারপর দোবলহাটি রাজবাড়ি, পাহাড়পুর, এগুলা সম্বন্ধেও নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।